যাদবপুরে অশান্তিতে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তুতি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির ভাবনা ইতিমধ্যেই শুরু হয়েছে। যাদবপুরে যে অশান্তির ঘটনা আমরা দেখেছিলাম গত বুধবার, সেই ঘটনার প্রেক্ষিতেই এবার বিচার বিভাগীয় তদন্তের প্রস্তুতি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির ভাবনা। কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে কথা কর্তৃপক্ষের। কথা বলবো, সোমরাজ রয়েছেন। সোমরাজ, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হলো এই বিষয়ে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত সিদ্ধান্ত নয়, বিষয়টি আলোচনা স্তরে রয়েছে, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যাচ্ছে। 19 ও 20 আগস্টের ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার বিচার বিভাগীয় তদন্তের পথে হাঁটছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য তিনি ক্যাম্পাসে যাওয়ার পরেই কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ কর্তৃপক্ষকে দিয়েছেন, অর্থাৎ তারা আধিকারিকদের দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে যোগাযোগ করার প্রক্রিয়া শুরু করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তুমি জানো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার, যাকে মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে এই তদন্ত কমিটি গঠন করেছিল 19 ও 20 আগস্টের রাতের ঘটনা নিয়ে, এবং তারপরেই প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার তিনি চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেয় যে তিনি এই তদন্ত কমিটিতে থাকতে চাইছেন না। প্রথমত কারণ তার বয়স, আর দ্বিতীয়ত তার কিছু বাইরে যাওয়ারও কথা রয়েছে। ফলত তিনি সময় দিতে পারবেন না এই তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করার জন্য। এবং তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে গোটা তদন্ত কমিটিকেই ভেঙে দেওয়া হবে। সেই তদন্ত কমিটি ভেঙে দেওয়ার পর এবার বিচার বিভাগীয় তদন্তের পথেই হাঁটছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শনিবার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তরফে একটি চিঠি দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে, এবং সেই চিঠির কপিও পাঠানো হয় উচ্চশিক্ষা দপ্তরকে। সেই চিঠিতে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে 19 ও 20 আগস্টের ঘটনা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্ত করুক, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করেছিল এর আগে, সেই তদন্ত কমিটি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবারই সেই চিঠি পেয়েছিল, কিন্তু তারপরেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের তদন্ত কমিটিতে না থাকার আগ্রহ প্রকাশ, এবং সেক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যে দাবি ছিল যে তারা চাইছে ঘটনা নিরপেক্ষ তদন্ত, এবং সেই কারণেই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করুক, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেই পথেই হাঁটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য কয়েকজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন, এবং তুমি জানো কিছুক্ষণের মধ্যেই সব পক্ষের সঙ্গেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বৈঠকে বসবে। মনে করা হচ্ছে সেই বৈঠকের পরেই এই তদন্ত কিভাবে হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের ঘটনা কখনোই তারা মানবেন না, এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত চায়, আর সেই নিরপেক্ষ তদন্তের স্বার্থেই কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় বসিয়ে রেখেই এই তদন্ত তারা করাতে চায়। অতীতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই উদাহরণ আছে, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েও তদন্ত করিয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারও চাইছে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে তদন্ত, অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার পথে হাঁটছে একেবারে। আর তাই জন্যই কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে। ওকে, যাদবপুর অশান্তিতে বিচার বিভাগীয় তদন্তের প্রস্তুতি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটির ভাবনা। কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে কথা কর্তৃপক্ষের। আজ বিচার বিভাগীয় তদন্ত নিয়ে সিদ্ধান্তের সম্ভাবনা। আর অন্যদিকে গত বুধবারই আমরা দেখেছিলাম, গত বুধবার রাতে যাদবপুরে অশান্তি, ভাঙচুর, আগুন। বৃহস্পতিবারও ক্যাম্পাসের গেটে অশান্তি ছড়ায়। এর আগে ক্যাম্পাসে অশান্তির তদন্তে 5 সদস্যের কমিটি। প্রাক্তন উপাচার্যের নেতৃত্বে কমিটি নিয়ে আপত্তি আরএসএস এর অধ্যাপক সংগঠনের, আর তারপরেই ভেঙে দেওয়া হয়েছে কমিটি। এই যে দিমাগি নকশা এবং সিপিআইএম অধ্যাপক ছাত্র একটা ন্যারেটিভ তৈরি করছে, গেরুয়া গুন্ডামি। গেরুয়া রংটা আপনাদের পছন্দ হয় না। গেরুয়া রংটা হচ্ছে সনাতনী ঐতিহ্য, সনাতনী প্রতীক। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে যারা সনাতনী মানুষদের আবেগে আঘাত করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেন। আর এই যাদবপুর কাণ্ডে আজ বৈঠকও রয়েছে। বৈঠক করবেন যাদবপুরের উপাচার্য। যাদবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের। ঘটনার
সময়ের সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংরক্ষণ হয়েছে, অর্থাৎ একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই আমরা দেখেছি নেওয়া হয়েছে। যাদবপুর কাণ্ডে আজ বৈঠক রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন প্রীতি। আজকের এই বৈঠকে ঠিক কারা কারা উপস্থিত থাকবেন, কোন কোন বিষয় আজ আলোচনা হওয়ার সম্ভাবনা? দেখো, যাদবপুরের ঘটনায় ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে পুলিশের কাছে, এবং অন্যদিকে যাদবপুরে একটি তদন্ত কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে। সেই কর্তৃপক্ষের যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল 3 সদস্যের, তার চেয়ারপারসন তিনি বেশ কিছু কারণ দেখিয়ে এই কাজ থেকে তিনি সরে দাঁড়ান। স্বাভাবিকভাবেই যে তদন্ত কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল তার মাথায় বা তার নেতৃত্ব দেওয়ার মতন এখন কেউ নেই। সেই নিয়ে এই মিটিংয়ে আলোচনা হবে। এই মিটিং দুপুর 3টে থেকে। সমস্ত স্টেক হোল্ডার্স তারা কিন্তু উপস্থিত থাকবেন, উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার। এর পাশাপাশি তুমি জানো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটু অন্যরকম। এখানে ছাত্র সংগঠনগুলোর যে ভূমিকা তা কিন্তু চোখে পড়ার মতন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেটা দেখা যায় না। সেক্ষেত্রে এই মিটিংয়ে কিন্তু মূলত এই যে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, এবার তোমার প্রশ্নের উত্তর দিই। তা হচ্ছে যে এক তো তদন্ত কমিটি নিয়ে আলোচনা হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর থানার পাশে যাদবপুরের মেন হস্টেল রয়েছে, সেই হস্টেলের গেটও কিন্তু ভাঙার চেষ্টা করেছিল বহিরাগতরা। সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। এবং এই যাদবপুর ক্যাম্পাসের ভিতরে যে গন্ডগোল, সেই গন্ডগোল থামানো একদিকে, অন্যদিকে পড়ুয়ারা যারা হস্টেলে থাকেন তাদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্যই কিন্তু এই বৈঠক। এই বৈঠকে তদন্ত কমিটির পাশাপাশি কিন্তু কিভাবে সুষ্ঠুভাবে যাদবপুর আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে, পড়াশোনায় মন দিতে পারে, সেই বিষয়ে কিন্তু আলোচনা হবে। এই বিষয়ে উপাচার্যের কি বক্তব্য শোনাবো আপনাদের। আমি সবসময় চাই যে কনস্ট্রাকটিভ আলোচনা হোক, একাডেমিক বিষয়টা যেন প্রাধান্য পায়। কারণ যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আমাদের ভিত্তি, সেটা কিন্তু একাডেমিক। বলে একাডেমিক জায়গাতে এক্সেলেন্সের জন্যই আজকে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি এত সুনাম। আমাদের র্যাঙ্ক ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যা র্যাঙ্ক রয়েছে গোটাটাই কিন্তু একাডেমিক, মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড একাডেমিক সব কিছু মিলিয়ে। ফলে সেই জায়গাতে আমি সেটাকে মূল এমফাসিস দেখবো, যাতে একাডেমিক এনভায়রনমেন্ট রেস্টোরেশনটা অ্যাট দি আর্লিয়েস্ট হয়। প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, আমরা জানি যে যাদবপুরের এই যে তাণ্ডবের ঘটনা গত সপ্তাহে ঘটেছিল, সেই তদন্তেই কিন্তু আজ ক্যাম্পাসে পৌঁছয় পুলিশ। সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা তারা ঠিক কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সিসি ক্যামেরার ফুটেজ যখন আমাদের হাতে এসে পৌঁছায় তখন আমরা দেখতে পাই যে ভিতর থেকে কেউ যেন এই 4 নম্বর গেট খুলে দিচ্ছে। এখন বিষয় হচ্ছে কার অঙ্গুলি হেলনে এই গেট খোলা হলো এবং এর পিছনের মাস্টার মাইন্ড কে, এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে যে একজন প্রাক্তন অধ্যাপক নন, তিনি এখনও অধ্যাপক, প্রাক্তন ভিসি, তিনি কিন্তু এই বিষয়টা জানান এবং তারপরে সিকিউরিটি গার্ড এই দরজা খোলে। তবে তার বক্তব্য যে তিনি এই কাজ করেননি। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইনভেস্টিগেশন চলবে, যা যাদবপুর থানা কিছুক্ষণ পরেই এই সিসিটিভি ফুটেজ 50টার বেশি সিসি ক্যামেরা রয়েছে যাদবপুরের ক্যাম্পাসে। মূলত 4 নম্বর গেট থেকে কিন্তু এই বহিরাগত প্রবেশ করে। এই 4 নম্বর গেটের সমস্ত সিসিটিভি ফুটেজ তারা কিন্তু কালেক্ট করবেন। ইতিমধ্যে কর্তৃপক্ষের তরফে যে প্রিজার্ভেশন প্রসেস, সেই প্রিজার্ভেশন প্রসেসও কিন্তু হয়েছে যাতে সুরক্ষিত থাকে। কারণ অনেক সময় সিসি ক্যামেরার ফুটেজ চিহ্নিত করেই কিন্তু দোষীদেরকে বা কারা এই কাজ করেছেন তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়। সেক্ষেত্রে এই সিসি ক্যামেরার ফুটেজ কিন্তু অত্যন্ত ভাইটাল। এই সিসি ক্যামেরার ফুটেজের পাশাপাশি অন্যান্য যে সমস্ত নথি রয়েছে তা কিন্তু কর্তৃপক্ষের তরফে দেওয়া হবে, এমনটাই জানাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, আর চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার, সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব। এক শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা তারা চিরজীবন বামপন্থী রাজনীতির নাম করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছেন। তো রাজ্যের আরএসএস এর সহক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসুর। এক শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা তারা চিরজীবন বামপন্থী রাজনীতির নাম করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছেন, সুকুমারমতি ছাত্রছাত্রীদেরকে নষ্ট করেছেন। তাদের তো ভারতবর্ষে থাকার কথা, তারা নর্থ আমেরিকায় যাবেন কেন?
গোপালচন্দ্র সেনকে যে হত্যা করেছিল সে যেমন সারা জীবন কখনো ভারতবর্ষে ফিরে আসেনি, এরাও ভারতবর্ষে কখনো কোনোদিন ফিরে আসবে না। আর ওই হোক কলরবের সঙ্গে যে হাজার হাজার ছাত্রছাত্রী ছিল যারা স্বপ্নদ্বীপ কুণ্ডুর মতো বাড়ি থেকে এসেছিল, তাদের কি হলো? যারা সারাটা জীবন বামপন্থী আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়কে বিভ্রান্ত করলেন, তাদের ছেলেমেয়েরা গিয়ে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ভাঙার জন্য, এবং তারপরে তারা ফিরে যাচ্ছে নর্থ আমেরিকাতে বা ইউরোপের কোনো একটা শিক্ষা সংস্থায়, তারপরে সেখানেই পাকাপাকি ভাবে থাকার ব্যবস্থা করছে। আজকে যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে তাদের ওখানে হুজ্জুতি করে বিদেশে পাকাপাকি ভাবে থাকার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাকি স্বপ্নদ্বীপ কুণ্ডুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে পড়াশোনা করে নিজের জীবন তৈরি করতে পারবে? কারণ স্বপ্নদ্বীপের আশাকর্মী মা আর তার বাবা, তাদের দেওয়া টাকাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চলে। যে গরিব কৃষক তার নিজের ট্যাক্সের টাকা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় চালান, যে কারখানার শ্রমিক তার টাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চলে। গত বুধবার অর্থাৎ 19শে অগস্টের রাতে উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন এবিভিপি এবং আরএসএস এর অধ্যাপক সংগঠনের। এখানে ইউনিয়নের মিটিং ডাকা হয়েছিল। কারা সেই মিটিংটা ডেকেছিল অবৈধভাবে, এবং সেই জিবি মিটিং এ জাতীয়তাবাদী কিছু ছাত্রকে প্রচুর মারধর করা হয়। উপাচার্য মহাশয়ের কাছে চিঠি দিয়ে জানিয়েছি যে কারা মেরেছে, কারাই গুন্ডামিটা করছে, তারা কি আদৌ আমাদের এখানকার ছাত্র না বহিরাগত, সে যেই হোক আপনি আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। 12:30 1টা 1:30 পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী তারা অরবিন্দ ভবনের ভিতরে ছিল। আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছি যে অরবিন্দ ভবনের ভিতরে সেই রাত্রে এই যে মাস, তারা আসলে কারা, তারা কি সবাই আমাদের ছাত্র নাকি তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল? সেই জন্য আমরা দাবি করছি যে অরবিন্দ ভবনের যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। আমরা ঘটনার সময় উপাচার্যকে বহুবার ফোন করেছি, জাতীয়তাবাদী ছাত্ররা মার খেয়েছে, আপনি একটু আসুন, আপনি একটু আসুন। ক্যাম্পাসের মধ্যে রেজিস্ট্রার ছিলেন না। ঘটনা ঘটছে জানার পরেও কেউ ক্যাম্পাসে আসার প্রয়োজন অনুভব করেনি। ধরে নিতে পারি যে ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড, যে ঘটনা ঘটছে ঘটতে দাও, একটা স্বপ্নদ্বীপ ঘটুক, আরেকটা অনামিকা ঘটুক, আরেকটা গোপাল সেন ঘটুক, তারপরে আমরা যাব। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ড, অনামিকা মণ্ডলের হত্যা, গোপাল সেন মহাশয়ের হত্যা, এই ফাইলগুলোকে ইমিডিয়েট রিওপেন করা হোক। ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের দাবিও করা হয়েছে ইতিমধ্যেই। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কারোর জন্য মৃত্যু না হয়, কাউকে অকারণে যেন মারা না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুলিশ পোস্ট করা হোক। ক্যাম্পাসে যে সমস্ত দিমাগি নকশাল আছেন, সিপিআইএম অধ্যাপক ছাত্ররা যারা আছেন, তারা এই পুলিশ আউটপোস্টের কন্টিনিউয়াস বিরোধিতা করে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি পুলিশ ফাঁড়ি বসানো হয়, তাহলে মদ গাঁজা চরসের যে ঠেক চলে, সেই ঠেকটা পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে, আর তাতেই তাদের অসুবিধা না। তারা শুধু এই আইনকেই ভয় পায়। কিন্তু আমরা দাবি করছি ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ফাঁড়ি অতি অবিলম্বে ব্যবস্থা করা হোক। মত পার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক, শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক, ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি। মিত্র ইনস্টিটিউশনে ছাত্রকে সাপের কামড়, প্রথম শ্রেণীর ছাত্রকে বাঁ হাতে কামড়, বাথরুমে যাওয়ার সময় সাপে কামড়। মিত্র ইনস্টিটিউশনে ছাত্রকে সাপের কামড়ের এই ঘটনা। কিন্তু এই সাপ এলো কোথা থেকে মিত্র ইনস্টিটিউশনে, জানবো। অনুপ রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, কি জানতে পারা যাচ্ছে এই বিষয়ে? দেখো তো, সকাল থেকে 8টার সময় ঘটনার সূত্রপাত। এই যে ক্লাসরুম, একবার দেখানোর চেষ্টা করবো। এই যে ক্লাসরুম, যখন এখানে ক্লাস 1-এর ছাত্র, তিনি যখন ক্লাস করছিলেন, পরবর্তী ক্ষেত্রে যখন বাথরুমে যাওয়ার সময় কিন্তু একেবারে সাপের কামড় তার বাঁ হাতে দেয়, এবং সাপ যখন তার বাঁ হাতে কামড়ায়, পরবর্তী ক্ষেত্রে অন্য যে পড়ুয়া তারা প্রথমে কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদেরকে গোটা বিষয়টি জানায় এবং তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এই মুহূর্তে স্কুল চত্বরের বাইরের ছবিটা, মিত্র স্টেশনের বাইরের ছবিটা দেখানোর চেষ্টা করবো। যারা অভিভাবক তারা কিন্তু এসে ভিড় জমিয়েছে, তার কারণ তারাও আতঙ্কিত
আতঙ্কের মধ্যে রয়েছে, তার কারণ তাদেরও বাচ্চারা কিন্তু এখানে পড়াশোনা করেন এবং সেই কারণে ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করবো ছবিটা, যে বহু পড়ুয়া যারা এখনো পর্যন্ত স্কুলের মধ্যে রয়েছে এবং বাইরে যারা অভিভাবক তারা অপেক্ষা করছে, এবং আজকে গত দুদিন আগে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে এই পড়ুয়ারাই কিন্তু এখানে একটি সাপের দেখা পেয়েছিল। পরবর্তীতে তারা জানায় যে স্কুল কর্তৃপক্ষকে, কিন্তু স্কুলের যে ম্যাডামকে জানানো হয়েছে তিনি কোনো রকম কর্ণপাত করেনি বলে এমনটা অভিযোগ করছে, যা নিয়ে কিন্তু আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দু একজন অভিভাবক যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে তাদেরও বহু যারা অভিভাবক তারা বাইরে আছে, তাদেরও যারা বাচ্চা তারা কিন্তু একদমই অনুপ, ঠিক এখানে তোমার কাছে অনেক কিছু জিনিস অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন রাখবো, যে বন দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছে এবং তারা কি সেই সাপটির খোঁজ পেয়েছে ইতিমধ্যেই? তবে স্কুলের মধ্যে ইতিমধ্যেই বন দপ্তর আধিকারিক, ভবানীপুর থানার পুলিশ তারা রয়েছে এবং তারা ইতিমধ্যেই সেই সাপটিকে খুঁজে বের করার চেষ্টা করছে কোথায় রয়েছে। কারণ পড়ুয়ারা যে অভিযোগ করছিল গত দুদিন আগে এই সাপটি যখন দেখেছিল স্কুলেরই ম্যাডামকে জানিয়েছিল কিন্তু কোনো কর্ণপাত করেনি। তারা যে অভিযোগ করছে যে দুদিন আগে অভিভাবকদের সঙ্গে কথা বলবো, একটি সাপ দেখেছিল, অভিভাবকরা তারা প্রত্যেকে জানিয়েছিল, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তো বলছেন ব্যবস্থা নেয়নি। তাদের গাফিলতি অবশ্যই মর্নিং এ গাফিলতির জন্য আজকে ডে সেকশনের প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা বাচ্চা সাফার করছি। আমরা সকালে বাচ্চা দিয়েছি, এখনো বাড়ি ফিরতে পারিনি। এটা কোনো প্রশ্ন হলো? একটা সাপের স্কুলে শুনছি, স্কুলের ভিতরে সাপ আছে, বাচ্চা সেখানে আছে, আমরা আতঙ্কিত হবো না? বাচ্চারা অবশ্যই বাচ্চাগুলো ভিতরে আছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। স্কুল কর্তৃপক্ষ কিছু বললো? স্কুল কর্তৃপক্ষ ছুটি দিয়ে দিল, 2:15 ছুটি ডিক্লেয়ার করলো। দেখো নিয়মের আগেই কিন্তু ইতিমধ্যে যেহেতু আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই জন্য স্কুল কর্তৃপক্ষ তারা নিয়ম মেনেই কিন্তু এই সময় আগে ছুটি দিল বলা হলো। তার কারণ 2টোর সময় স্কুল ছুটি হওয়ার কথা, তার আগে বলছে ছুটি দেওয়া হবে। এবং স্কুলের সামনে যে ছবি আমি দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিক তারা কিন্তু স্কুলের মধ্যে তারা প্রবেশ করেছে, ভবানীপুর থানার পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে এবং গোটা যে ঘটনা যে ঘটেছিল, যে পড়ুয়ারা যেখানে প্রথম সাপটি দেখতে পেয়েছিল তাদের সঙ্গে কথা বলে যায় এবং সেই সাপটিকে সেখান থেকে ইতিমধ্যেই উদ্ধারের কাজ কিন্তু বন দপ্তর আধিকারিক তারা করছে এবং ফরেস্ট্রি আধিকারিক যেমন তারা এসে পৌঁছয়। পরবর্তী ক্ষেত্রে ভবানীপুর থানার পুলিশ তারাও এই ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথাবার্তা বলছে। এখনো পর্যন্ত কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে সাপটি যেখানে দেখা গিয়েছিল যে কোনো জায়গায়, অর্থাৎ ক্লাসরুমের বাইরে এবং বাথরুমের কাছে প্রত্যেকটি জায়গায় সেই সাপের কিন্তু ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে, সেই সাপটিকে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং যে পড়ুয়া ইতিমধ্যেই ক্লাস 1-এর ছাত্র, তিনি এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গত দুদিন আগে তারা প্রথম যখন দেখেছিলেন সাপটিকে স্কুলের ম্যাডামকে জানিয়েছিলেন, কিন্তু ঠিক এইখানেই অনুপ একটা প্রশ্ন জানতে চাইবো তোমার কাছে, যে গত শুক্রবার সেই সাপটি দেখা মিলেছিল, তারপরে ছাত্রছাত্রীরা সেখানে জানানো হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু তারপরেও 3 দিন পেরিয়ে যাওয়ার পর আজকের এই ঘটনা, এর মাঝে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? দেখো এই প্রশ্নটাই কিন্তু যারা অভিভাবক তারা করছে, তার কারণ গত শুক্রবার যখন এই সাপের দেখা এখানে স্কুলের মধ্যে পেয়েছিল, যে অভিভাবকদেরকে যেমন পড়ুয়ারা জানিয়েছিল, স্কুল কর্তৃপক্ষ তাদেরকে শিক্ষক শিক্ষিকাদের জানিয়েছিল, তারপরে কেন কর্ণপাত করলো না, যার ফলে এই পরিস্থিতি। এবং এই যে সাপের কামড়ে কিন্তু এখন হাসপাতালে চিকিৎসা ক্লাস 1-এর ছাত্র, এবং গোটা যে ঘটনা ঘটেছিল তার পরিবর্তিতে দেখা যায় যে অভিভাবক তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। সেই কারণে তারা স্কুল কর্তৃপক্ষ তাদেরকে জানায় নিয়মের আগে যে টাইম নির্দিষ্ট রয়েছে তার আগে তাদের ছুটি দেওয়া হয় এবং স্কুলের বাইরে এইভাবে অভিভাবকদের ভিড় রয়েছে, কারণ তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। এবং সকালবেলা যখন 8টার সময় ঘটনা ঘটে, পরবর্তী ক্ষেত্রে তৎক্ষণাৎ ক্লাস 1-এর এই ছাত্র তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, ইতিমধ্যে সেখানে তার চিকিৎসা চলছে। অন্যদিকে বলা হয় যে এই যে গোটা ঘটনা, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, গত শুক্রবার যখন সেই সাপটিকে দেখা পেয়েছিল এখানকার যারা পড়ুয়ারা, তারপরে যখন স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদেরকে গোটা ঘটনা জানানো হলো, কেন কোনো কর্ণপাত করলো না। এই যে ভূমিকা স্কুল কর্তৃপক্ষের, এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই গোটা বিষয়টা স্কুল কর্তৃপক্ষ থেকে খতিয়ে দেখা। আরো একটা বিষয় পরিষ্কার ভাবে জানতে চাইবো, যে আমরা দেখে থাকি মূলত ঝোপে ঝাড়ে বা জঙ্গলে সাপেরা ঘুরে বেড়াতে, কিন্তু সেখানে ভবানীপুরের মতো জায়গা, সেখানে সাপ এলো কোথা থেকে? বন দপ্তরের আধিকারিকরা কি বলছেন তারা? ভবানীপুরের মতো একটি জায়গা যেখানে কিন্তু নামকরা একটি স্কুল, যে মেট্রো ইনস্টিটিউট নামকরা অত্যন্ত স্কুল, এই যে স্কুলের মধ্যেই কিন্তু লক্ষ্য করা যায় সেখানে এই সাপ কিভাবে আসলো সেটা নিয়ে কিন্তু আতঙ্কের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রক্ষণাবেক্ষণ বা ভিতরে পরিষ্কারের কোনো অভাব ছিল, যে কারণে এই ঘটনা। শুধু তাই নয়, গাফলতি যখন প্রশ্ন উঠছে, বলা হচ্ছে গত শুক্রবার যখন এই ঘটনা প্রথম তারা বাচ্চারা যখন পড়ুয়ারা এই সাপটির দেখা পেয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে যখন শিক্ষক শিক্ষিকা তাদেরকে জানিয়েছিল, তারা কেন কোনো ব্যবস্থা নিল না, যার পরবর্তীতে দেখা গেল আজকে এত বড় ঘটনা
ঘটনা ঘটলো এবং কি ধরনের সাপ ঢুকেছিল ভিতরে এখনো পর্যন্ত বন দপ্তর আধিকারিক তারা কিন্তু খোঁজ করছে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় কিন্তু পার হয়ে গিয়েছে, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেই সাপটার কি কোনো ট্রেস পাওয়া গিয়েছে? বন দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? ওই সাপটা কি এখনো পর্যন্ত স্কুলে রয়েছে? তো বন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা জায়গায় যেখানে সাপটিকে বারবার দেখা গিয়েছিল গত 2 দিন আগেও, সেই সমস্ত জায়গায় পড়ুয়ারা কোথায় দেখতে পেয়েছিল সেই সমস্ত জানার চেষ্টা করছে এবং বাথরুমের কাছে যেখানে সাপে মূলত এখন যে ক্লাস 1-এর যে ছাত্র যাকে কামড়ানোর ঘটনা ঘটেছে সেই জায়গা কিন্তু ইতিমধ্যেই খোঁজ চালাচ্ছে। অন্যদিকে ক্লাসরুমের পাশে যেখানে এই সাপটি দেখা পেয়েছিল সেই জায়গাটাও খোঁজ করা হচ্ছে। অর্থাৎ স্কুলের চারপাশ এবং স্কুলের ভিতরে প্রত্যেকটি জায়গায় এই সাপটির ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। মনে করা হচ্ছে সাপটি এখনো পর্যন্ত স্কুলের মধ্যেই রয়েছে, সেই কারণে ফরেস্টের আধিকারিক তারা এসছেন, ভবানীপুর থানার পুলিশ তারা এসছেন। স্কুলের মধ্যে যে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করি, আরো একবার ছবিটা দেখাতে বলবো। এই যে ক্লাসরুম, এই ক্লাসরুমের ভিতরেই যখন ক্লাস 1-এর এই ছাত্র তিনি যখন পড়ছিলেন তার পরবর্তী ক্ষেত্রে বাথরুমে যায়, তারপরেই কিন্তু লক্ষ্য করা যায় যে সাপে কামড়ানোর বাঁহাতে তার ঘটনা ঘটে এবং তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বন দপ্তর আধিকারিকরা মনে করছে সাপটি এখনো পর্যন্ত এই স্কুলের মধ্যেই রয়েছে এবং সেই কারণে বন দপ্তরের পক্ষ থেকে সমস্ত রকম ভাবে চেষ্টা করা হচ্ছে সাপটিকে যাতে সেখান থেকে উদ্ধার করা যায় বা বন দপ্তরের আধিকারিক রেস্কিউ করে নিয়ে যেতে পারে। তার কারণ যে পরিস্থিতি হয়েছে তা কিন্তু আতঙ্কের একটা পরিস্থিতি হয়েছিল এবং ক্লাস 1-এর এই যে ছাত্র তাকে কামড়ানোর পরবর্তী ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে যথেষ্ট একটা আতঙ্কের পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে। ওকে, মেট্রো ইনস্টিটিউশনে ছাত্রকে সাপের কামড়, প্রথম শ্রেণীর ছাত্রকে বাঁ হাতে কামড়, বাথরুমে যাওয়ার সময় সাপের কামড়, আক্রান্ত ছাত্র এসএসকেএম-এ ভর্তি। স্কুলে বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন। আমি আসার সময় ফোন করেছে আমাকে মর্নিং এর, যিনি টিআইসি মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, ওদের গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করছি, আপনার জন্য একটু আসুন। ততক্ষণে তনুয়ায় আছেন আমাদের, ও বললো যে স্যার একটা সাপে কামড়েছে, আমি অলরেডি কেএমসি বা ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করছি। ক্লাস 1-এ পড়ে একটা বাচ্চা, ওকে ওই বাথরুমে সাপটা কামড়েছে, ও খেয়ালও করেনি বোধহয়। আরেকটা বাচ্চা এসে বলেছে এসএসকেএম-এ ভর্তি করেছে, মোটামুটি ঠিক আছে শুনলাম এই মাত্র। গাছোপড়ে মহিলার মৃত্যু, এসএসকেএম হাসপাতালের এই ঘটনা। ট্রমা কেয়ারে নিয়ে গেলে মহিলার মৃত্যু। রয়েছেন আমাদের সঙ্গে প্রীতি। প্রীতি, ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা? দেখো, এসএসকেএম হাসপাতালের ভিতরে ডিপার্টমেন্টের বাইরে, ওপিডি ডিপার্টমেন্টের বাইরে বসার জায়গা থাকে। যারা রোগীদেরকে দেখতে আসেন তারা কিন্তু মূলত ওখানেই অপেক্ষারত অবস্থায় থাকেন। যেমনটা জানা যাচ্ছে, সকালে একটি বড় গাছ এই যারা রোগীর পরিজনরা ওখানে বসেছিলেন তাদের উপর পড়ে। এই ঘটনায় 2 জন আহত এবং একজনের মৃত্যু হয়েছে। যার মৃত্যু হয়েছে রাহেতা দেবী, তাকে যখন আশঙ্কাজনক অবস্থায় ট্রমা কেয়ারে নেওয়া যাওয়া হয় এবং সেখানেই তাদের চিকিৎসার পর কিন্তু তার মৃত্যু হয়। বয়স তার 46 বছর এবং নলহাটির বাসিন্দা তিনি, এমনটাই আমরা জানতে পারছি। এর পাশাপাশি আরো 2 জন এফেক্টেড হন, তাদেরকেও কিন্তু তারা একটা বিষয় একটু স্পষ্টভাবে জানতে চাইবো তোমার কাছে, যে যেখানে এই ঘটনা ঘটেছে সেটা কি আদৌ কোনো বসার জায়গা, যে সেখানে এই রোগীর যে পরিবার তারা সেখানে গিয়ে বসতে পারেন? প্রীতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ প্রীতি, যেই জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে কি আদৌ কোনো, সেটা কি বসার জায়গা? অর্থাৎ রোগীর যে পরিবারের সদস্যরা যারা থাকেন সেখানে কি আদৌ তারা গিয়ে বসতে পারেন? তারপরেই যে ঘটনা ঘটলো আমরা দেখলাম। দেখো, হাসপাতালের নির্দিষ্ট ওয়েটিং রুম থাকে, এটা যেমন ঠিক কথা। এসএসকেএম হাসপাতাল কিন্তু কলকাতা শহর শুধুমাত্র নয়, জেলার বিভিন্ন প্রান্তর মানুষ কিন্তু এই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করতে আসেন এবং স্বাভাবিকভাবেই আমরা জানি যে এসএসকেএম হাসপাতালে প্রায় দিনে বহু মানুষ, অন্যান্য হাসপাতালের থেকে অনেক বেশি মানুষের চিকিৎসা হয়। সেক্ষেত্রে বসার জায়গা না থাকার জন্যই কিন্তু, সাফিসিয়েন্ট ওয়েটিং রুম না থাকার জন্যই কিন্তু ওই যে গাছতলা, সেই গাছতলাকে কখনো কখনো রোগীর পরিজনরা ব্যবহার করতেন অপেক্ষা করার জন্য। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু স্বাভাবিকভাবেই রোগীর যে পরিবারের সদস্যরা তারা কিন্তু সেখানে হয়তো বসে অপেক্ষা করতেন, বিভিন্ন সময় দেখা গিয়েছে সেই ছবি। তাহলে গাছটা যে নড়বড়ে ছিল সেটা কি লক্ষ্য করা হয়নি? একদমই স্বাভাবিক, এই প্রশ্নটা তো থাকবেই, কারণ অবস্থায় রয়েছেন তার লোকজন আসছে এবং তাকে দেখে এসে তার মৃত্যু হলো। কিভাবে হচ্ছে, হাসপাতালের ভিতরে থাকা গাছ, সেই গাছ
আছে, যা কর্তৃপক্ষ নজরে আসেনি, নজর এড়িয়ে গিয়ে এই ঘটনা ঘটেছে। ওকে, প্রীতি, স্বাভাবিকভাবেই ওকে। এই প্রশ্ন তো ধারা। আর এবার নজর থাকবে রাজ্যের আবহাওয়া কিরকম থাকবে। দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দুর্যোগ। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা 3 জেলার জন্য বলা হয়েছে। এই 3 জেলার মধ্যে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, তেমনি বাঁকুড়া এবং পুরুলিয়া রয়েছে। ইতিমধ্যেই যে সতর্কবার্তা 2 ঘন্টার মধ্যে যে ঝড় বৃষ্টির ও কমলা সতর্কতা, সেটাও পুরুলিয়া বাঁকুড়ার জন্য জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর অবস্থান করছে এবং কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর, তার প্রভাব আজও থাকবে। মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং এই যে নিম্নচাপ, তার যে প্রভাব, তাতে আজ মেঘলা আকাশ, মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও, এবং বজ্রবিদ্যুৎ সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামীকালও বেশ কিছু জেলাতে, মূলত পশ্চিম এবং উপকূলের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে কমবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওকে।